আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। টাঙ্গাইলে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 8:17 বেজে যায়। আমরা দেরি না করে লাশ গোসল দিয়ে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেই। আজ রাতের মধ্যেই আমাদের গ্রামে গিয়ে পৌঁছতে হবে, আর জানাজার নামাজ আমাদের গ্রামেই অনুষ্ঠিত হবে। অ্যাম্বুলেন্সে আমাকে ও আমার মামাতো ভাই সিয়ামকে বসিয়ে দেয়া হয়, আর বাকিরা অন্য আরেকটি গাড়িতে চড়ে রওনা দেয়। টাঙ্গাইল শহর থেকে বের হয়ে আমরা এক নির্জন রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। হঠাৎ ধুম করে একটা আওয়াজ হয়। ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। আমরা অ্যাম্বুলেন্স থেকে নেমে লাশ ঠিকঠাক আছে কিনা দেখতে চাই। গাড়ির পেছনের দরজা খুলতেই দেখি লাশের মুখ থেকে কাপড় সরে গেছে। ড্রাইভার ও সিয়াম ভয়ে ভেতরে গিয়ে মুখটা ঢেকে দিতে নারাজ। বেগতিক কি আর করার, বাধ্য হয়ে আমাকেই ভিতরে যেতে হয়। লাশের কাছে গিয়েই দেখতে পাই মামার লাশের জায়গায় শুয়ে রয়েছে সামাদ জাদুকর। কর্কশ কণ্ঠে যেন বলে ওঠে, জুনায়েদ, প্রস্তুত হ। আমি অশরীরী, দেখতে পাবে না কবু। এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু? ভূত.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমি জানি যে আমার মতো আপনারাও অপেক্ষা করছিলেন জুনায়েদ হুজুরের ঘটনার জন্য। আজকে আবারও সময় হয়েছে সেই ঘটনা পড়ে শোনানোর, কারণ আমরা হাতে পেয়েছি মোহাম্মদ ইয়াসিনের লেখা জুনায়েদ হুজুরের ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমি মোহাম্মদ ইয়াসিন বলছিলাম গাজীপুরের কোনো একটি জায়গা থেকে। আজ জুনায়েদ হুজুরের ঘটনার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ঘটনায় হওয়া ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা শুরুর পূর্বে একটু মনে করিয়ে দেই গত পর্বে কি হয়েছিল। গত পর্বে আমরা শুনিয়েছিলাম জুনায়েদ হুজুর কবরস্থানের মধ্যে আটকা পড়েছিলেন এবং তার সাথে দেখা হয়েছিল সামাদ জাদুকরের, এবং সামাদ জাদুকর ফিরে এসেছে তার পুরনো অপমানের প্রতিশোধ নেয়ার জন্য। জুনায়েদ হুজুর সেই কবরস্থান থেকে বের হওয়ার পর কেটে যায় প্রায় 1 মাস, আর এইখান থেকেই শুরু হয় ঘটনাটির দ্বিতীয় পর্ব। ঘন কালো জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে আমি একাই হেঁটে চলেছি, বলছেন জুনায়েদ হুজুর। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দূর থেকে একটা চিৎকার আমার কানে আসে। এক মুহূর্তের জন্য জমে বরফ হয়ে গিয়েছিলাম। ভয়ে আমার পা কাঁপছিল। আমি দিক বেদিক হয়ে ছোটা আরম্ভ করি। রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ আমি পায়ে হোঁচট খেয়ে পড়ে যাই। আমার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। গায়ে কোনো জোর পাচ্ছিলাম না। পড়ে থাকা অবস্থায় মাথাটা একটু উঠিয়ে চারপাশে চোখ বুলালাম। দেখতে পেলাম আমার ঠিক সামনে গ্রামের সেই কেন্দ্রীয় কবরস্থান। আর একটু ভালো করে তাকাতেই দেখলাম একটা লোক কবরস্থানের ভেতরে দাঁড়িয়ে আছে। এবার আমি আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করলাম। একটু সামনে এগিয়ে যেতেই দেখলাম সেই লোকটা আর কেউ না, সে হচ্ছে সামাদ জাদুকর। আমাকে দেখে অট্ট হাসিতে সে মেতে উঠল। আমি আর নড়াচড়া করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি মূর্তির মতো শক্ত হয়ে গিয়েছি। হঠাৎ এক লাফে আমি বিছানায় উঠে বসি, আর আমার স্বপ্ন ভেঙে যায়। গলাটা শুকিয়ে একেবারে কাঠ। রাত তখন আনুমানিক 2:43। বুঝতে পারলাম পাশের টেবিলে পানির জগটা খালি। কি আর করার, উপায় না পেয়ে বিছানা থেকে উঠে হাঁটা দিলাম
ডাইনিংয়ের দিকে। ডাইনিং টেবিলে এসেই ঢক ঢক করে কয়েক গ্লাস পানি খেয়ে ফেললাম। হঠাৎ আমার চোখ যায় রান্নাঘরের দিকে। চুলাটা জ্বালানো, কিন্তু এত রাতে রান্নাঘরে কে? 1 পা 2 পা করে এগিয়ে যাই রান্নাঘরের দিকে। দেখি মা রান্নাঘরে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছে। মা, এত রাতে তুমি কি রান্না করছো? এখনো ঘুমোওনি? মা আমাকে দেখে কোনো উত্তর দেয়নি। এভাবে কয়েকবার জিজ্ঞাসা করলাম, কিন্তু মা আমার কথায় কোনো পাত্তাই দিল না। শেষ পর্যন্ত কথার উত্তর না পেয়ে যেই আমার ঘরের দিকে পা বাড়ালাম, ঠিক তখনই কেউ আমার পায়ে সজোরে কামড় বসিয়ে দেয়। আমি এক চিৎকার দিয়ে নিচের দিকে তাকাতেই দেখি মায়ের মতোই কোনো একজন, কিন্তু মা নয়, সে হলো সামাদ জাদুকর। এরপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলে নিজেকে আবিষ্কার করি আমার বিছানায়। মা বাবা সহ আমার 7 জিনেরা আমার পাশেই দাঁড়িয়ে। পায়ে হাত দিয়ে বুঝতে পারি সেখানে না কোনো ব্যথা আর না কোনো কামড়ের দাগ রয়েছে। আমি জানতে চাই আমার কি হয়েছে। মা বলে, কাল রাতে হঠাৎ তোর চিৎকারের আওয়াজ শুনতে পাই। তাড়াতাড়ি ডাইনিং এসে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে রয়েছিস। বলতো কি হয়েছে? আমি কোনো কথা বলতে পারলাম না। বাবাকে চিন্তা করতে মানা করি আর তাদের নিজ নিজ কাজে পাঠিয়ে দেই। আর দেরি না করে আমার জিনদের সাথে আলোচনায় বসি আর আমার সাথে ঘটা সমস্ত ঘটনা তাদের খুলে বলি। ইসমাইল বলে, হুজুর, সামাদ জাদুকর যখন এই গ্রামে এসেছিল তখনই সে অনেক বয়স্ক লোক ছিল। তারপর তাকে বন্দি করা হয়। আর এত বছর কেটে গেছে, তার বেঁচে থাকাটা কোনো যুক্তিযুক্ত কথা হবে বলে তো মনে হয় না। ইদানিং আপনার মাথার উপর দিয়ে অনেক কাজের চাপ যাচ্ছে, তাই হয়তো এলোমেলো কিছু দেখেছেন। সকলেই ইসমাইলের কথার সাথে একমত হলো। আমিও এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা বাদ দিলাম। হঠাৎ খবর আসে আমার আপন বড় মামা মারা গিয়েছেন। তিনি সেই টাঙ্গাইলে বসবাস করেন আর টাঙ্গাইল থেকে আমাদের গ্রামে যেতে আসতে প্রায় 14 ঘন্টার মতো লাগে। তাই দেরি না করে আমরা সকলে রওনা দেই টাঙ্গাইলের উদ্দেশ্যে। টাঙ্গাইলে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 8:17 বেজে যায়। আমরা দেরি না করে লাশ গোসল দিয়ে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেই। আজ রাতের মধ্যেই আমাদের গ্রামে গিয়ে পৌঁছতে হবে। আর জানাজার নামাজ আমাদের গ্রামেই অনুষ্ঠিত হবে। রাস্তা যাতে কোনো সমস্যা না হয় তাই অ্যাম্বুলেন্সে আমাকে ও আমার মামাতো ভাই সিয়ামকে বসিয়ে দেয়া হয়। আর বাকিরা অন্য একটি গাড়িতে চড়ে রওনা দেয়। টাঙ্গাইল শহর থেকে বের হয়ে আমরা এক নির্জন রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। হঠাৎ থাম করে একটি আওয়াজ হয়। ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। আমরা অ্যাম্বুলেন্স থেকে নেমে লাশ ঠিকঠাক আছে কিনা দেখতে যাই। গাড়ির পেছনের দরজা খুলতেই দেখি লাশের মুখ থেকে কাপড় সরে গিয়েছে। ড্রাইভার ও সিয়াম ভয়ে ভেতরে গিয়ে মুখটা ঢেকে দিতে নারাজ। বেগতিক কি আর করার, বাধ্য হয়ে আমাকেই ভেতরে যেতে হয়। লাশের কাছে যেতেই যা দেখতে পাই তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই মামার লাশের জায়গায় শুয়ে রয়েছিল সামাদ জাদুকর। ভয়ে আমার পিঠ দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যায়। সামাদ জাদুকর রক্ত মাখা চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। সে কর্কশ কণ্ঠে বলে উঠল, জুনায়েদ, প্রস্তুত হ। খুব শীঘ্রই তোকে এরকম লাশ বানিয়ে প্রতিশোধ নেব। এই বলে সে হাসি দিয়ে উঠল। আমি একটা চিৎকার দিয়ে গাড়ি থেকে নেমে আসি। সিয়াম আমাকে বলে, জুনায়েদ ভাই, কি হলো? তুমি এভাবে চিৎকার দিলে কেন? খারাপ কিছু দেখেছো নাকি? ওই আসলে বাতাসে কাফনের কাপড়টা নড়ে উঠেছিল, তাই আর কি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, কাজ কর, তুই আর ড্রাইভার ভাই মিলে মুখটা ঢেকে দিয়ে আয়, আমি এখানে আছি। আসলে আমি তাদের আসল কাহিনী বলিনি, যদি তারা ভয় পায়। সিয়াম বলে, আচ্ছা ঠিক আছে, কি আর করার, আমরা গিয়ে লাশের মুখটা না হয় ঢেকেই দিয়ে আসি। এই ঘটনাটি ঘটার পর থেকে বিষয়টা আমি আমলে নেই, কিন্তু এখন কিছুই করা যাবে না। আগে গ্রামে যাই, তারপর ইসমাইলের সাথে আলোচনায় বসতে হবে। জুনায়েদ হুজুর টাঙ্গাইল আসার পূর্বে তার জিনদের গ্রামেই রেখে আসেন, যার জন্য রাস্তায় এত সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমরা আবার রওনা দিই আমাদের গ্রামের উদ্দেশ্যে। আমি অ্যাম্বুলেন্সের জানালার পাশেই বসেছিলাম। রাত তখন 1:22।
তন্দ্রায় হালকা একটু চোখটা বুজে আসছে। হঠাৎ আমার বাম কানে কেউ ফিসফিস করে বলছে, কিরে জুনায়েদ, চোখটা একটু খোল, জানালার বাইরে দেখ, তোর মৃত্যুর দূত চলে এসেছে। আমি চোখ আধো খোলা অবস্থায় জানালার বাইরে তাকালাম। দেখলাম আমাদের গাড়ির একই গতিতে একটা অবয়ব ভেসে চলেছে। ভালোভাবে তাকাতেই দেখতে পেলাম সামাদ জাদুকর। আমি চোখ বন্ধ করে আবার খুললাম। এইবার তাকাতে কাউকে দেখতে পেলাম না। আমি ভয়ে মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আমরা যখন যমুনা সেতুর ঠিক মাঝামাঝি জায়গায় পৌঁছালাম, দেখতে পেলাম গাড়ির সামনে কুচকুচে কালো বেড়াল। ড্রাইভার জোরে ব্রেক করলো, কিন্তু ততক্ষণে বেড়ালটি গাড়ির চাকার নিচে চলে গেল। আমরা গাড়ি থেকে নামার সাহস পেলাম না। এবার আমি ড্রাইভারকে বলি, গাড়ি জোরে ছোটাও, যাই হয়ে যাক গ্রামে যাওয়ার আগ পর্যন্ত গাড়ি থামাবে না। সারা রাস্তা কোরআন তেলাওয়াতের অডিও শুনতে শুনতে বাড়ি পৌঁছাই। আল্লাহর রহমতে রাস্তায় আর তেমন কোনো সমস্যা হয় না। লাশ দাফনের সময় কেন যেন আমার মনে হচ্ছিল আমার মামাকে নয়, বরং আমাকে দাফন করা হচ্ছে। যাই হোক, আর দেরি না করে সেদিন রাতেই আমার জিনদের সাথে আলোচনায় বসে এবং সব ঘটনা খুলে বলি। ইসমাইল বলে, হুজুর, এই বিষয়ে আপনাকে আগেই বলেছি, কিন্তু আপনি বারবার সামাদ জাদুকরকে দেখতে পাচ্ছেন, বিষয়টা ঠিক হচ্ছে না। এবার আদনান বলে, হুজুর এক কাজ করতে পারেন, আপনার মধ্যে খারাপ কিছু আছে কিনা তা আমলের মাধ্যমে পরীক্ষা করুন। শ্রোতা বন্ধুদের এই জিন পরীক্ষার আমলটা বলে দেই। এক গ্লাস পানির মধ্যে কিছু আয়াত পড়ে ফু দিয়ে পানিটা খেতে হবে। যদি পানিটা তিতা লাগে তার মানে জিনের আসর আছে, আর যদি টক লাগে তার মানে কালো জাদু করা হয়েছে, আর যদি সাধারণ পানির মতোই লাগে তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, পানি পান করার পর খেতে সাধারণ পানির মতোই লাগলো, তার মানে আমি সুস্থই আছি। ইসমাইল বলল, হুজুর আপনি এই বিষয়টা নিয়ে এত ভাববেন না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কি আর করার, বিছানায় এসে শুয়ে পড়ি। রাত আনুমানিক 2:34। বিকট একটি আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। তড়িঘড়ি করে উঠে বাইরে এসে দেখি সব ঠিকঠাক আছে। হঠাৎ চোখ যায় বাড়ির উঠোনে থাকা বড় গাছটির দিকে। আমি দেখতে পাই বড়ই গাছটার নিচে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা রাখা। আমি আস্তে আস্তে জিনিসটার দিকে এগিয়ে যাই। কাছে যেতেই দেখতে পাই ওই জিনিসটা আর কিছু না, একটা কাফনে মোড়ানো লাশ। ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি হালকা করে লাশের মুখ থেকে কাপড়টা সরিয়ে যা দেখতে পাই তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি কাপড়ে মোড়ানো লাশটা আমার নিজের। এক লাফে 2 পা পেছনে ফিরে আসি, কিন্তু এবার আমার আর ভয় লাগছিল না, বরং রাগ হচ্ছিল। কার এত বড় সাহস যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে? এবার নিচ থেকে এক মুঠ মাটি নিয়ে 3 কুল পড়ে মাটিতে ফুঁ দিয়ে লাশটার গায়ে ছুঁড়ে মারি। পলকের মধ্যে লাশটা অদৃশ্য হয়ে যায়। বুঝতে বাকি রইল না খুবই জিনেরা এরকম কাজ করছে, যদিও এরকম ঘটনা নতুন কিছু না। যাই হোক, সেদিনের মতো ঘরে গিয়ে ঘুমিয়ে যাই। ঘুমটা ভাঙল চেঁচামেচিতে। বাইরে এসে আব্বাকে বললাম, কি হচ্ছে, এত শোরগোল কিসের? আব্বা বলল, ওই পাশের গ্রামের মতিন চাচাকে ভয়ঙ্করভাবে হত্যা করা হয়েছে। মতিন চাচার মাথা বাদে পুরো শরীরকে নাকি টুকরো টুকরো করে মারা হয়েছে। শুনলাম পুলিশ এসেছে। ঘন্টা 2 পর মতিন চাচার গ্রামের বড় মসজিদের ইমাম সাহেব আমাদের বাড়িতে এলেন। আসসালামু আলাইকুম, হুজুর বাড়িতে আছেন? ওয়ালাইকুম সালাম। কে? ইমাম সাহেব নাকি? আসুন আসুন, ভেতরে আসুন। হুজুর, একটা বিষয় জানতে আপনার কাছে এলাম। কি জানতে চান বলুন। আচ্ছা হুজুর, এই যে মতিন চাচা মারা গেলেন, আপনার কি মনে হয় ওনার মৃত্যুটা একটু অদ্ভুত না? আসলে ইমাম সাহেব, স্বাভাবিক মৃত্যু তো আর একরকম হবে না সবার। হয়তো তিনি কোনো রকমের নাজায়েজ কাজে লিপ্ত ছিলেন, তাই এইরকম একটা মৃত্যুর সম্মুখীন হয়েছেন। হুজুর, একটা জিনিস, আপনার গ্রামে আসার সময় এই কবরস্থান চিনেন না, ওই যে কেন্দ্রীয় কবরস্থান, ওইখানে আমি সামাদ জাদুকরকে দেখেছি, যাকে 5 বছর আগে আপনাদের গ্রামে দেখেছিলাম। প্রথমে মনের ভুল ভেবে চোখ সরিয়ে নিয়েছিলাম, কিন্তু সামাদ জাদুকর আমার নাম ধরে ডাকার পরে আর কোনো সন্দেহ রইল না। এরপরে ইমাম সাহেবের সাথে সেটা নিয়ে কথা হলো।
তো ইমাম সাহেব চলে যাওয়ার পর সামাদ জাদুকরের বিষয়টা আমি আমলে নেই, কিন্তু ইসমাইলকে বললে সে গুরুত্ব দেয় না। উপায় না পেয়ে আমার ওস্তাদ মাওলানা আলী হোসেন সাহেবের কাছে যাই। বাসে করে রওনা দিলাম আমার ওস্তাদের বাড়ির উদ্দেশ্যে। বাসে বসে ভাবছি, আল্লাহর রহমতে অনেক জিনে ধরা রোগীকে সুস্থ করলাম, কিন্তু আজ আমার জীবনে এক অজ্ঞাত লোকের জন্য বেঁচে থাকাই দায় হয়ে যাচ্ছে। যাই হোক, বিকেল 4টা নাগাদ আমি ওস্তাদের বাড়িতে এসে পৌঁছাই। ওস্তাদের বয়স আনুমানিক 78 বছর। রুমে গিয়ে ওনাকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন? আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার ছাত্র জুনায়েদ। হুজুর ভারী কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাকে চিনতে পেরেছি। জুনায়েদ বাবা, কেমন আছিস? আজ কত বছর পর দেখা করতে আসলি। ওস্তাদ, এক মহা সংকটে পড়ে আপনার কাছে আসা। আমার বিশ্বাস আপনি পারবেন আমার সমস্যাটার সমাধান করতে। ঠিক আছে, বল কি সমস্যা হয়েছে? এই পর্যন্ত যা যা আমার সাথে ঘটেছে সব হুজুরকে খুলে বললাম। সব শুনে বললেন, সবই তো শুনলাম, তবে আমি কিছুই করতে পারবো না। আমি আমার জিন জুলহাসকে ডাকি, আশা করি সে তোর এই সমস্যার সমাধান করতে পারবে। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। ওস্তাদজি মনে মনে কি যেন পড়তে শুরু করলেন। একটা আওয়াজ হলো এবং আওয়াজের মাধ্যমে ওস্তাদজির পাশের রুমের দরজা খুলে গেল। একটা আলোক রশ্মি ঘরে প্রবেশ করল। ওস্তাদজি বলে উঠলেন, জুলহাস, হে হচ্ছে আমার ছাত্র জুনায়েদ। সে বিপদে পড়ে আমার কাছে এসেছে। দেখো, তুমি যদি পারো এই সমস্যার সমাধান করতে। এইবার মিষ্টি সুরে জুলহাস বলে উঠল, হুজুর আমি সব শুনেছি। জুনায়েদ হুজুর ও তার 7 জিনের ওপরে ভ্রম জাদু করা হয়েছে। যারা জানেন না এই ভ্রম জাদু কি, তাদের উদ্দেশ্যে বলছি। মানে ধরুন, যে কোনো অস্বাভাবিক ঘটনা, সাধারণ সমস্যা মনে করে আমলে না নেয়া। যে জাদু করে সে ইবলিসের মাধ্যমে জাদু করে। খোদ ইবলিসের শয়তান এই কাজে নিয়োজিত। আর সুযোগ পেলেই যার উপরে জাদু করা হয়েছে তাকে হত্যা করা হয়। এই জাদু মূলত 4টি কালো কুচকুচে কাক ও 2টি বিড়ালকে বলি দিয়ে সেই রক্ত সাদা পেঁচার গায়ে লাগিয়ে দেয়া হয়। তাহলেই এই ভয়ঙ্কর আমল সম্পূর্ণ হয়। আর সবচেয়ে বড় কথা হলো, যার উপরে জাদু করা হয়েছে সে কোনো খারাপ জিনকে দেখতে পায় না। জুলহাস আরও বলে, যদি এই জাদু কাটানো না যায় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। জুলহাস এটা বলে চলে যায়। ওস্তাদজি আমাকে বললেন, জুনায়েদ, সবই তো শুনলে, যাও এইবার গিয়ে এই জাদুটা কাটাও। আর হ্যাঁ, এই কাজে তোমার 7 জিনকে সাথে রেখো। এরপর আমি চলে আসি। বাড়িতে এসে আমার 7 জিনদের সাথে আলোচনায় বসি এবং সব কথা খুলে বলি। সকলের মুখেই চিন্তার ছাপ স্পষ্ট। নিস্তব্ধতা ভেঙে ইসমাইল বলল, হুজুর, এর মানে আপনার সাথে সাথে যা ঘটেছে সেগুলো কোনো মনের ভুল নয়, বরং সত্য। তাহলে আর কি করার? জাদু ভাঙানোর জন্য সেই ভয়ঙ্কর আমল শুরু করতে হবে। তো আমল শুরু করতে হবে এক শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত। এক কথায় 1 সপ্তাহ টানা এই আমল চলবে। এই আমলে যারা জাদুতে আক্রান্ত তারা 7 বার কোন একটা সূরা পড়বে এবং তারপরে তিনি নিয়মটি বলেছেন, সেই নিয়মটি আমি আর বললাম না। তারপরে তিনি বলছেন, ঘটনায় ফিরে আসি। আমিও আমার 7 জিনেরা একটা পরিত্যক্ত বাড়িতে চলে আসি আমলটি সম্পূর্ণ করার জন্য। প্রথম দিন শুক্রবার। বাড়িটি ছিল দোতলা। সিদ্ধান্ত হলো 2য় তলাতেই আমলটি করা হবে। ঘরে ঢুকেই আয়াতুল কুরসির মাধ্যমে ঘরটি বন্ধ করে নেই। তারপর ঘরের 4 কোণে 4টি মোমবাতি জ্বালিয়ে দেই এবং ঘরের মেঝেতে 8টি বৃত্ত এঁকে নিই। এরপর বৃত্তের মধ্যে বসেই আমরা সকলেই উচ্চ স্বরে তেলাওয়াত শুরু করি। 4 বার তেলাওয়াত করার পরেই ঘরে থাকা সমস্ত মোমবাতি একসাথে নিভে যায়। ঘর তখন সম্পূর্ণ অন্ধকারে আচ্ছন্ন। আমি চোখ বন্ধ করে ফেলি। হঠাৎ সেই পুরনো চেনা এক কণ্ঠস্বর আমার কানে ফিসফিস করে বলে, তুই বাঁচতে পারবি না, সামাদ জাদুকর তোকে হত্যা করবেই। এই বলে সে হেসে ওঠে। আমি এইবার তাকে চিনতে পারি। সে হলো সেই কবরস্থানের কবরের জিন যেখানে আমি পড়ে গিয়েছিলাম। এইবার আমি সহ আমার জিনেরা তেলাওয়াত শুরু করি। 7 বার তেলাওয়াত করা শেষ। চোখ খুলতেই দেখতে পাই মোমবাতিগুলো ঠিক আগের মতোই জ্বলছে।
সেদিন আর কিছু হয় না। দ্বিতীয় দিন শনিবার। আজকের আমল হলো কোরআন খতম দেয়া। আমরা সকাল 7টায় আমল শুরু করি। আমল শেষ হতে হতে রাত 3টা বেজে গিয়েছিল। তো সারাদিন তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু যেই রাত 11টা কি 12টা বাজে তখনই শুরু হয় আমার ওপর অমানসিক নির্যাতন। তেলাওয়াতের মাঝখানে একটা লম্বা লোহার পাইপ আমার পায়ের ওপরে পড়ে। আমি জোরে চিৎকার দিয়ে উঠি, কিন্তু পড়া থামানো যাবে না। শত কষ্ট নিয়েও পড়ার দিকে মনোযোগ দেই। কয়েক মিনিটের জন্য পরিবেশ নিস্তব্ধতায় ডুবে যায়। খানিক পরে দূর থেকে একটা চেনা নারী পুরুষ মিশ্রিত কণ্ঠ আমি শুনতে পাই, যত কিছুই করিস না কেন লাভ নেই। আমার আর বুঝতে বাকি রইল না কণ্ঠস্বর যার সে আর কেউ না, সামাদ জাদুকর। অনেক কষ্টে আজকের মতো আমলটি শেষ করি। এরপর 4 দিন আমলে তেমন কোনো বাধা আসেনি। ওই টুকটাক আওয়াজ, দরজা বন্ধ করার শব্দ, ফিসফিস করে কথা বলার শব্দ শুনতে পেয়েছি। কিন্তু আসল ঘটনা ঘটে শেষের দিন রাতের বেলায়। দিন শেষ। আজকের দিনের আমল হলো ছাগলটিকে জবাই করা, রুকাইয়ার গোসল করা এবং সেই রক্তমাখা পেঁচাটিকে হত্যা করা। আমার জিনেরা আগেই সেই পেঁচাটিকে ধরে এনেছিল। আমরা দোয়া পড়ে সেই ছাগলটিকে জবাই করতে যাব, ঠিক তখনই একটি রক্তমাখা হাত আমার গলা চেপে ধরে। আমি পেছনে তাকাতেই দেখি নিজেকে। আমি নিজেই আমাকে হত্যার চেষ্টা করছি। এটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? ইসমাইল আমাকে বলল, হুজুর কি হয়েছে? সে কখন থেকে দেখছি আপনি এক মনে ভেবেই চলেছেন। ইসমাইলের কথা শোনার পর আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি ঘটছে। যাই হোক, আমি আর দেরি না করে ছাগলটির গলায় ছুরি চালিয়ে দেই। কিন্তু যখন আমি এই কাজটি করছিলাম আমি দেখতে পাচ্ছিলাম আমি ছাগলের জায়গায়। এরপর আমরা আরো কিছু কাজ করি, কিছু রিচুয়াল সম্পন্ন করি। তারপর ছাগলটি গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেই। আর ওই যে পেঁচা ছিল সেটিকে একটা জায়গায় কবর দেই। এই আমলের 3 দিন পর আমি আমার ওস্তাদের কাছ থেকে জানতে পারি আমরা ইবলিসের সেই ছেলেকে পরাস্ত করতে সমর্থ হয়েছি। আর আমরা এই ঘটনাটির পর সামাদ হুজুরকে আর কোথাও দেখতে পাইনি, কেউ দেখেনি। আর কোনো ঘটনার সম্মুখীনও আমরা হইনি, আলহামদুলিল্লাহ। এই বলে জুনায়েদ হুজুর থামেন। তো এই ছিল ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ আবারও দেখা হবে জুনায়েদ হুজুরের নতুন কোনো ঘটনায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই, ঘটনাটি সিলেক্টেড হলে আপনি পড়ে শোনাবেন। আমার নাম মিশু সাহা। আমার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার মজুমদার খিল গ্রামে। বর্তমানে চাকরির সুবাদে সৌদি আরবের দাম্মাম শহরে আছি। আমি এক সময় ভূত এফএম শুনতাম, মাঝখানে গ্যাপ হয়ে গিয়েছিল। পরে সৌদি আরবের রুমমেটদের থেকে শুনলাম ভূত.com শো চলছে এখন। সেই থেকে আবার শোনা শুরু। আমার খুব ইচ্ছে ছিল আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা স্টুডিওতে এসে সবার সাথে শেয়ার করব, কিন্তু দেশের বাইরে চলে আসার কারণে সেটা সম্ভব হচ্ছে না। আমি এর আগেও 2টা ঘটনা লিখে পাঠিয়েছি, কিন্তু জানি না কি কারণে যেন সিলেক্টেড হয়নি। এই ঘটনাটি মূলত আমার ছোট ভাই, নাম সৌরভ দত্ত, তার কাছ থেকে নেয়া। কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আমাদের গ্রামে প্রতি বছরই আমাদের একটা পুজো হয়ে থাকে। প্রতি বছর পুজোতে স্টেজের কাজ করার জন্য শহর থেকে অনেক শিল্পী আসেন। প্রতি বছরের মতো এবছরও মানে 2025-এও 4 জন শিল্পী আসলেন স্টেজের কাজ করার জন্য।
তাদের মধ্যে একজনের নাম ছিল সৌরভ দত্ত। আমাদের মন্দিরে আরেকটা অনুষ্ঠান চলার কারণে ওই 4 জন শিল্পীকে আমরা গ্রামের একপাশের একটা প্রাইমারি স্কুলে থাকার ব্যবস্থা করে দেই। তো খাওয়া দাওয়া শেষে তারা রাত 2টা অবধি কাজ করলো এবং তারপর ঘুমোতে গেল। পরদিন সন্ধ্যায় স্টেজের কাজ করার সময় আমাকে সৌরভ নামের ছেলেটা বলে উঠল, দাদা, ওই স্কুলটিতে মনে হয় কোনো সমস্যা আছে, আজকে রাতে আমাদের অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিন। আমি বললাম, কেন, কি ধরনের সমস্যা? সৌরভ বলল, যখন আমরা ঘুমানোর জন্য শুয়ে পড়লাম এর একটু পরেই আমরা স্কুলের পাশের ঝোপ থেকে কিছু শব্দ শুনতে পেলাম। এরপর আমাদের কানের কাছে একটা মেয়ের হাসির শব্দ আসলো এবং মনে হলো কেউ একজন স্কুলের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এটা বলে সৌরভ থেমে গেল। আমি বললাম, তোমরা শহরে থাকো তো, তাই গ্রামের পরিবেশে একটু ভয় লাগছে, হয়তো তোমাদের মনের ভুল। আমি এটা বলাতে সৌরভ বলে উঠল, না দাদা, গ্রামে এরকম অনেক ভৌতিক ঘটনা ঘটে থাকে। আমার মামার সাথেও গ্রামে ঘটে যাওয়া একটা ঘটনা আছে, আমার মামা আমাকে ঘটনাটি বলেছিলেন। তারপর আমি বললাম, দেখি শোনাও তোমার ঘটনা। তারপর সে বলতে শুরু করলো, আমার মামার বাড়ি চট্টগ্রামের পটিয়াতে। মামার বাড়িতে মামা আর মামি থাকতেন শুধু। আমার মামা ব্যবসায়িক কাজে প্রায়ই শহরের বাইরে যেতেন এবং কাজ শেষে রাত হওয়ার আগেই ঘরে ফিরে আসতেন। তো একদিন মামা ব্যবসার কাজে প্রতিবারের মতো শহরে গিয়েছেন, কিন্তু সেদিন ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। রাত প্রায় 1টা বেজে গেছে। মানুষজন রাস্তায় তেমন ছিল না বললেই চলে। মামা হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছিলেন। মামার বাড়ির খুব কাছেই একটা পুকুর ছিল। মামা যখন পুকুরের কাছে এসেছিলেন তখন নাকি মামা দেখলেন পুকুরে কেউ একজন কাপড় ধুচ্ছে। মামা বলে উঠলেন, এত রাতে কে পুকুরে? তখন পুকুর থেকে বলে উঠল, কাকা, আমি ধোপা। আচ্ছা, একটা কথা বলে রাখি, বাজারে একজন ধোপা ছিল যার বাড়ি ছিল মামার বাড়ির পাশেই। ওই ধোপার সাথে মামার খুব ভালো সম্পর্ক ছিল। ধোপাকে দেখে মামা পুকুরের ঘাটেই গল্প করতে বসে গেলেন। মামা বললেন, কিরে, তুই এত রাত্রে কাপড় ধুতে আসলি যে? তখন ধোপা মামাকে বলল, দোকান বন্ধ করতে দেরি হয়ে গিয়েছিল, তাই রাতের বেলাতে কাপড় ধুতে হচ্ছে। এরপর মামা প্রায় 1 ঘন্টা ধরে ধোপার সাথে নানা বিষয়ে গল্প করে যাচ্ছিল। এদিকে ধোপাও কাপড় ধুতে ধুতে মামার সাথে কথা বলছেন। এক সময় মামা ধোপাকে বলল, রাত অনেক হয়ে গেছে, তোর কাকি চিন্তা করবে, আমি বাড়ি যাই, তুই ওই বাকি কাপড়গুলো কালকে সকালে ধুয়ে নিস। সেটা বলে মামা বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। মামা বাড়িতে ঢুকতেই মামি প্রশ্ন করল, আজকে এত রাত হলো যে? তখন মামা বলল, আর বলো না, ধোপার কাণ্ড দেখেছ? এত রাতে পুকুরে কাপড় ধুতে গেছে। ওরে পুকুর ঘাটে দেখে একটু গল্প করছিলাম। মামি বলল, তুমি কোন ধোপাকে দেখেছ? মামা বলল, কেন, আমাদের পাশের পাড়ার ধোপা। এটা শুনে মামি মামাকে বলল, আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে আসো, খাবার দিচ্ছি। মামা হাত মুখ ধুয়ে খাবার শেষ করে যখন রুমে গেল তখন মামি বলল, তুমি কি আসলেই ধোপাকে দেখেছিলে? মা বলল, হ্যাঁ, আমি তোর সাথে অনেক কথা বললাম, এটাও বললাম যে রাতে আর কাপড় ধুস না, বাকি কাপড় সকালে ধুয়ে নিস, কিন্তু তুমি এত প্রশ্ন করছো কেন? তখন মামি মামাকে বলল, আমাদের পাশের পাড়ার ধোপা তো আজকে দুপুরে মারা গেছে। ও পুকুরে কাপড় ধুচ্ছে, তুমি ওর সাথে বসে কথা বলেছ, কিভাবে সম্ভব? এটা শোনার পর মামা তো হতভম্ব হয়ে গেল। ভয় নাকি মামার শরীরে ঘাম দিতে শুরু করলো। মামা তখন মামিকে সহ নিজে টর্চ লাইট জ্বালিয়ে বাড়ির কাছে সেই পুকুর পাড়ে আবার চলে গিয়েছিলেন দেখতে। কিন্তু গিয়ে যা দেখলেন সেটা দেখার জন্য মামা মোটেও প্রস্তুত ছিলেন না। মামা এবং মামি দুজনেই দেখলেন পুকুর ঘাট সম্পূর্ণ শুকনো, কাপড় ধোয়ার কোনো চিহ্নই নেই। এটা দেখে মামা ভয়ে মামিকে নিয়ে ঘরে চলে গেলেন এবং পরদিন শিওর হওয়ার জন্য মামি মামাকে ধোপার চিতায় নিয়ে গেলেন। তখন ওই ধোপা চিতার আগুনে জ্বলছিল। এরপর মামার কিছুদিন খুব জ্বর ছিল, পরে অবশ্য মামা স্বাভাবিক হয়ে যায়। এই বলে সৌরভ তার ঘটনা শেষ করে। সৌরভের ঘটনা শুনে আমি ওকে বললাম, সত্যি বলতে তোমরা যে স্কুলে গতকাল রাত্রে ছিলে, ওই স্কুলের আশেপাশে একটা মেয়েকে রাতের বেলা অনেকেই দেখেছে, কিন্তু তোমরা ভয় না পাওয়ার জন্য আমি কথাটা এড়িয়ে গিয়েছিলাম। স্কুলের পাশে হেঁটে যাওয়া এই মেয়েটির ঘটনা
আমি আরেকদিন লিখে পাঠাবো। আমাদের গ্রামে আরো অনেক ভৌতিক কাহিনী আছে, সেগুলোও সময় করে লিখে পাঠাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। মিশু সাহা, সৌদি আরব।